রাষ্ট্রপতি শাসনের মাধ্যমে কি বাংলায় নির্বাচন হবে, এই প্রশ্নগুলো ঘোরাফেরা করছি। যে ঢিলছোড়া দূরত্বের মধ্যেই প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী। চিরাচরিত ভাবে বিগত কয়েকটা বিধানসভা নির্বাচনে যেটা হয়ে এসেছে 2011, 2016, 2021, 2026, তারই তুমি পুনরাবৃত্তি দেখবে। চতুর্মুখী লড়াই, এই লড়াইয়ের ফসল, এই লড়াইয়ের ফায়দা তুলবে একটাই দল, সেটা তৃণমূল কংগ্রেস। কংগ্রেস এবারে শূন্যতা কাটানোর জন্য খুব মরিয়া। প্রকারান্তরে তুমি বলতে পারো সিপিএমকে আমি আবার শূন্যের জায়গাতেই ধরব। নমস্কার, আমি ষষ্ঠী চট্টোপাধ্যায়। শুরু করছি অ্যাকশন রিয়াকশানে। গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে অনেক কিছু ঘটনা ঘটেছে এবং আগামী দিনেও যে ঘটতে চলেছে এ কথা বলার অপেক্ষা রাখে না। বাংলার মানুষ তারা দেখছেন যে বিভিন্ন সময় একের পর এক পট পরিবর্তন ঘটছে। একদিকে পরিবর্তন যাত্রা, তারপরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্রিগেড সমাবেশ, ঠিক অন্যদিকে সিঙ্গুর থেকে সিবিআই, প্রতিটা জায়গায় ধর্না, এবং সেই ধর্নার সাফল্য পেয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু বঙ্গ রাজনীতিতে 26-এর নির্বাচনকে কেন্দ্র করে যা যা ঘটনা ঘটছে তাতে এক কথায় বলা যেতেই পারে, জং পেয়ার সব কুছ জায়েজ হ্যায়। এবং এই নিয়ে আজকে আমাদের আলোচনা চলবে এবং আলোচনায় অবশ্যই আমার সঙ্গে রয়েছে আমার সহকর্মী সাংবাদিক সুচারু মিত্র। সুচারু, গত কয়েকদিন ধরে বঙ্গ রাজনীতিতে যা ঘটছে সেই ঘটনা, একদিকে নতুন রাজ্যপালের ইস্তফা এবং নতুন রাজ্যপালের আবির্ভাব, আবার বিশিষ্ট অভিনেতা মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি বলছেন রকস্টার, দিদি আপনি চিন্তা করবেন না। তো বাংলার রাজনীতিতে হচ্ছেটা কি? কারণ 26-এর ভোট নিয়ে এতটা সবাই এত চিন্তিত কেন? শুধু কি এসআইআরের বাদে কি আর কিছুই নেই বাংলায় বলার মতো বা ধরে রাখার মতন? কি মনে হচ্ছে? কারণ পরিবর্তন যাত্রা যখন শেষ করছে তখনই আরও একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি রাজ্য সফরে আসছেন, শুধু নয় কলকাতার প্রাণকেন্দ্র ব্রিগেডে তিনি জনসভা করবেন। দেখো ষষ্ঠী, তুমি একটা হিন্দি শব্দবন্ধ দিয়ে শুরু করলে, আমি একটু ইংরেজি বলি। এভরিথিং ফেয়ার অ্যান্ড লাভলি, লাভ অ্যান্ড ওয়ার। যুদ্ধের মধ্যে সব কিছু চলে, প্রেমেও সব কিছু চলে। তুমি দেখো এই এসআইআর এবং রাজ্যপালের পদত্যাগ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মুভমেন্টে পশ্চিমবঙ্গ দাঁড়িয়ে আছে। অনেকেই এখন তুমি কানাঘুষো শুনবে, চায়ের দোকান, টোটো চালক থেকে শুরু করে অটো চালক, সাধারণ নিত্যযাত্রী থেকে শুরু করে সব জায়গাতেই আলোচনা একটাই, নির্বাচন কি পিছিয়ে যাবে? রাষ্ট্রপতি শাসন হবে? রাষ্ট্রপতি শাসনের মাধ্যমে কি বাংলায় নির্বাচন হবে? এই প্রশ্নগুলো ঘোরাফেরা করছি। এবং প্রেক্ষাপট দেখো, প্রায় 59 লক্ষ মতো বাদ পড়েছে। ফলে এরকম একটা প্রেক্ষাপটে দাঁড়িয়ে বিশেষজ্ঞরা কিন্তু মনে করছেন যে যদি পশ্চিমবঙ্গে কিছু মাসের জন্য রাষ্ট্রপতি শাসন হয়, তাহলে তার রাজনৈতিক ফায়দা রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের দিকেই যাবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকেই যাবে। কারণ একদিকে এসআইআরে বাদ পড়া মানুষের একটা বিক্ষোভ রয়েছে, ক্ষোভ রয়েছে, আর অন্যদিকে এই নির্বাচন কমিশন যে লেবড়ে ফেলেছে এটা খুব পরিষ্কার। যদি রাষ্ট্রপতি শাসন হয়, যেই রাষ্ট্রপতি শাসন, কারণ এখন গোটা বিষয়টা দাঁড়িয়ে আছে নির্বাচন কমিশনের কলের ওপর। কমিশন বলবে এসআইআর ডান, বিজ্ঞপ্তি জারি করলাম, চলো নির্বাচনে যাব। কমিশন বলবে যে না, এসআইআর নট ডান, আমরা একটু প্রবলেমে আছি, ঠিক হচ্ছে না, রাষ্ট্রপতি শাসন। তাহলে কমিশন, জাতীয় নির্বাচন কমিশনকে বড় কল নিতে হবে। আমি জানি না জ্ঞানেশ কুমার এই পরীক্ষায় কত পাবেন, আন্ডার কনসিডার নাকি প্রমোটেড, নাকি তিনি ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে হবেন, কিন্তু এই মুহূর্তে বাংলা খুব গুরুত্বপূর্ণ একটা দিনের মধ্যে দাঁড়িয়ে রয়েছে। আমি তোমাকে বলছি 10ই মার্চ থেকে 17ই মার্চ
এই সময়ের মধ্যে যা হওয়ার, সে রাষ্ট্রপতি শাসন জারি হোক বা নির্বাচন ঘোষণা হোক, যা হওয়ার 10ই মার্চ থেকে 17ই মার্চের মধ্যেই হবে ষষ্ঠীদা, এই কথা আমি নিশ্চিতভাবে তোমাকে বলতে পারি। তাহলে এই কথা তাহলে অস্বীকার করার তো কোনো জায়গা নেই, কারণ ডক্টর সিবি আনন্দ বোস রাজ্যপাল ছিলেন, তিনি হঠাৎ করে রাতারাতি তার ইস্তফাপত্র এবং RN রবির তার বাংলায় প্রবেশ। কিন্তু প্রশ্ন থাকছে যে রাষ্ট্রপতি শাসন চাইলেই হয় না, কারণ ভারতবর্ষের সংবিধান বা আইনি ব্যবস্থায় কোথাও কিন্তু অনেকগুলো লজিক্যালি ব্যাপার রয়েছে, যেখানে রাষ্ট্রপতি শাসন যদি জারি করতে হয় তাহলে কতগুলো বিষয় রয়েছে। প্রথমত হচ্ছে যে রাজ্যের আইন শৃঙ্খলা, এই রাজ্যের আভ্যন্তরীণ পরিস্থিতির মধ্যে যদি বাইরের কোনো শত্রুর আক্রমণ হয়, এই ধরনের বিভিন্ন ঘটনা যেটাকে বলা যেতে পারে যে রাষ্ট্রপতি শাসনের দিকে যেতে পারে। কিন্তু পশ্চিমবঙ্গের যে সার্বিক যদি পরিস্থিতি হয়, সেখানে শুধুমাত্র এসআইআরটা কিন্তু কোনো ক্ষতিকারক না, বা রাজ্য বা দেশের কাছে, বা এখানে এসআইআরটাকে নিয়ে একটা বিরাট বড় ভায়োলেন্স তৈরি হয়েছে, যেখানে অবশ্যই সেখানে কারণ রাষ্ট্রপতি শাসন চাইতে গেলে অনেকগুলো তার পদ্ধতি আছে। সরাসরি রাজ্যপাল বলে দিলেন রাষ্ট্রপতি শাসন জারি হবে না, রাষ্ট্রপতি শাসন যদি জারি করতে হয় তাহলে রাজ্যপাল মারফত সেটা রাষ্ট্রপতির কাছে যাবে, রাষ্ট্রপতি সেটাকে কনসিডার করবে। এবং শুধু তাই নয়, তারা মনে করলে যে রাষ্ট্রপতি শাসন এখানে বিচার ব্যবস্থা হস্তক্ষেপ করতে পারে, কারণ যদি ভারতবর্ষে প্রায় 125 বার রাষ্ট্রপতি শাসন হয়েছে বিভিন্ন সময় বিভিন্ন রাজ্যে, কিন্তু তুমি চাইলেই যে রাষ্ট্রপতি শাসন জারি হয়ে যাবে এরকম কিন্তু নয়। ভারতবর্ষের আইনে অনেকটা পরিবর্তন ঘটেছে, সেখানে রাষ্ট্রপতি শাসন কেন হয়েছে, কী কারণে করা হলো, এর প্রেক্ষিতে সুপ্রিম কোর্টে মামলা পর্যন্ত হয়ে যেতে পারে, এবং সুপ্রিম কোর্ট সেটা শুনবে কেন, কোন কারণে, কোন পরিস্থিতিতে রাষ্ট্রপতি শাসন হয়েছে। আজকে শুভেন্দু অধিকারী বা অমিত শাহ এসে বললো যে পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন করে দাও, বা সুকান্ত মজুমদার বা শ্রমিক ভট্টাচার্য, এটা কোনো দোকানের মানে কি বলবো, এটা কোনো খাওয়ার বস্তু না যে পয়সা দিলাম একটা লাড্ডু নিলাম আর মুখে পুড়ে দিলাম। রাষ্ট্রপতি শাসনটা অতটা সহজ নয়, মুখে রাষ্ট্রপতি শাসন যতটা বলা সহজ। কিন্তু প্রশ্ন হচ্ছে রাষ্ট্রপতি শাসন হোক বা না হোক, কিন্তু সবথেকে বড় যে প্রশ্ন উঠে আসছে এই সময়কালের মধ্যে প্রায় 59 লাখ ভোটার, তাদের মধ্যে অলরেডি ইলেকশন কমিশন 7 লক্ষ ভোটারে তাদেরকে রিমডেলিং করে তারা আবার তালিকায় তারা ইনক্লুড হবে, তার তালিকা প্রকাশিত হবে। কিন্তু এই যে 10 থেকে 17ই মার্চ যে টাইম ফ্রেমটা তুমি বললে, এই টাইম ফ্রেমের মধ্যে যদি না হয়, যদি মে মাসের মধ্যে নির্বাচন সম্পূর্ণ না হয়, তাহলে একটা ইঙ্গিত থাকে রাষ্ট্রপতি শাসনের দিকে। কিন্তু রাষ্ট্রপতি শাসন করার ক্ষেত্রে অনেকগুলো বিষয় রয়েছে, সেটা আমরা অবশ্যই পরবর্তীতে আলোচনা করব। কিন্তু যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওয়াই চ্যানেলে বসে আছে, সেখান থেকে ঢিলছোড়া দূরত্ব হচ্ছে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ধর্না কন্টিনিউ করবেন, বারবার বলে দিয়েছেন। 14 তারিখ পরিবর্তন যাত্রা শেষ করে নরেন্দ্র মোদী আসছেন আমাদের ব্রিগেডের ময়দানে। তো এই যে দুজনের এই যে কাছাকাছি একটা মানে মুখোমুখি, মানে সম্মুখ সমরে, আমরা বিধানসভায় দেখেছি যে শুভেন্দু অধিকারী কাঁসর ঘণ্টা বাজাচ্ছে, আবার ওইদিকে আমরা দেখছি মুখ্যমন্ত্রী বা তার যারা মন্ত্রীগোষ্ঠীর যারা সদস্য বিধায়ক তারাও সেখানে কাঁসর ঘণ্টা বাজাচ্ছে, মানে বিধানসভাটা এক প্রায় উত্তপ্ত পরিস্থিতি ছিল। কিন্তু এইখানে যখন প্রধানমন্ত্রী আসবেন তার মুখোমুখি মমতা বন্দ্যোপাধ্যায়, মানে এই রকম পরিস্থিতি এর আগে হয়তো বাংলা কোনো দিন দেখেনি, যে ঢিলছোড়া দূরত্বের মধ্যেই প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী। কারণ ফেডারেল স্ট্রাকচার অনুযায়ী তো রাজ্যপাল নিয়োগ করার ক্ষেত্রে অবশ্যই রাজ্যের একটা ইন্টিমেশন লাগে, এটা করা হয়নি, এটা অবশ্যই যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর মানে পরিপন্থী। কিন্তু এইটা তুমি কি বলবে সুচারু, পরিবর্তন হবে? না, আমার মনে হচ্ছে না পরিবর্তন হবে বলে রাজ্যে। আমি আবার বলছি, আগেও বলেছি, আমি আমার স্টেটমেন্ট বা আমার অবস্থান সাংবাদিকতার চশমা পড়ে দেখেছি। এখন বহু সাংবাদিক বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে চশমাটা রাজনৈতিক চশমা হয়ে যাচ্ছে। আমি সে বিষয়ে আলোচনায় যেতে চাই না। তুমি যে চশমাটা পরে আছো, আমি আই হোপ এই চশমাটা নিরপেক্ষতার চশমাই হোক। সেই চশমায় যখন চোখ রাখবে, খুব জলের মতো পরিষ্কার এবারের নির্বাচন বাংলার মানুষ, আমি আগেও বলেছি,
এসআইআরে হেনস্থার প্রতিবাদে ভোট দেবে। এবারের মানুষ বাংলার নির্বাচন যারা এত বছর ধরে ভোটাধিকার করেছে, সেই 7 জন 10 জন 8 জনের ফ্যামিলি থেকে 2 জন বাদ পড়া মানুষ যারা রয়েছেন, তাদের জন্য তার পরিবারের বাকি সদস্যরা ভোটদানের মাধ্যমে প্রতিবাদ জানাবে। এবারে বাংলার মানুষ খুব সুনিশ্চিতভাবে কোনো এক্সপেরিমেন্টে যাবে না। চিরাচরিত ভাবে বিগত কয়েকটা বিধানসভা নির্বাচনে যেটা হয়ে এসেছে 2011, 2016, 2021, 2026, তারই তুমি পুনরাবৃত্তি দেখবে। এবং আমি তোমাকে বলছি, যেটা নিয়ে খুব উল্লসিত হয়েছিল ভারতীয় জনতা পার্টি, সেই ফানুসটা চুপসে গেছে। হিন্দু হিন্দু ভাই ভাই মুখে বলেছি, সবচেয়ে বেশি এসআইআরে বাদ পড়েছে হিন্দুরা। আমি তোমাকে বলবো, তুমি অনেক দিন ধরে হাইকোর্ট করছো, নির্বাচন কমিশনে করেছো কিছু সময়, তুমি তথ্য বিশ্লেষণ করে দেখলেই বুঝতে পারবে এই 58,59 লাখের মধ্যে কত হিন্দু বাদ পড়েছেন, কত মতুয়া বাদ পড়েছেন। এই বিষয়টাই কিন্তু, কারণ বিজেপি তো মনে করে তাদের কাছে ওটাই ভোট ব্যাংক। ফলে এক্ষেত্রে একটা বিরাট চাপ বিরোধী দলের কাছে আসতে চলেছে। এবং আমি তোমাকে বলছি, ভারতীয় জনতা পার্টি 50-এ নেমে গেলেও অবাক হওয়ার কিছু থাকবে না। এবং তার উপর আমি তোমাকে বলি, শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ভোটটা এতদিন যেত বাম কংগ্রেস জোটে, এবার কংগ্রেসের পথ দেখে নিয়েছে, বামেরা বামেদের পথ দেখে নিয়েছে। ফলে এবার সব কেন্দ্রেই চতুর্মুখী লড়াই। তৃণমূলের বিপরীতে ভারতীয় জনতা পার্টি, কংগ্রেস, বাম, চতুর্মুখী লড়াই। এই লড়াইয়ের ফসল, এই লড়াইয়ের ফায়দা তুলবে একটাই দল, সেটা তৃণমূল কংগ্রেস। কিন্তু দেখো সুচারু, আজকে সকালবেলা আমি যখন অফিসে আসছিলাম, আমাদের অফিসে আসতে গেলে যেহেতু এমএলএ হোস্টেলটা পড়ে, সেখানে অনেক বিধায়ক এখনও রয়েছে, যেহেতু একেবারে ধর্মতলার প্রাণকেন্দ্রে এই ধর্ণা কর্মসূচি চলছে। 2 জন পরিচিত বিধায়ক, যদিও যারা শাসক দলের বিধায়ক, তারা মুর্শিদাবাদ বেল্টেরই বিধায়ক। আমি নাম কারোর বলছি না, হয়তো তাদের পরবর্তী নির্বাচনের ক্ষেত্রে সেটা একটা প্রভাব পড়তে পারে। কিন্তু তারা যেটা বলছে এটা কিন্তু সত্যি খুব দুশ্চিন্তার ব্যাপার। দুশ্চিন্তা মানে তুমি হয়তো একেবারে 100% শিওর যে এখানে যাই হোক তৃণমূল ক্ষমতায় আসছে, নিঃসন্দেহে তৃণমূল ক্ষমতা আসবে, এটা নিয়ে আমার কোনো দ্বিমত নেই। কিন্তু প্রশ্ন আসছে যে, আমি জিজ্ঞেস করলাম যে দাদা, 2021-এর বিধানসভা নির্বাচনে আপনার প্রাপ্তি ভোট কত ছিল আর আপনি কত ভোটে জয়লাভ করলেন? তিনি বলছেন যে দেখো, আমার ওখানে আমার বিধানসভা কেন্দ্র অলরেডি প্রায় 1 লাখের কাছাকাছি ভোটার লিস্ট থেকে নাম চলে গেছে, এবং সেখানে 99% ভোট হচ্ছে মুসলিম, হিন্দু ভোট হচ্ছে 1%। মানে এই যে প্রায় 1 লক্ষ ভোটারদের যে নাম বাদ চলে গেছে, তিনি 2021 সালে তিনি ভোট পেয়েছিলেন, ভোটে জিতেছিলেন 77,000 ভোটে। সে এখন চিন্তায় পড়ে গেছে যে এই 77,000কে টপকে আমাকে বেরিয়ে আসাটা অনেক কঠিন। এবং সেখানে দেখা যাচ্ছে বহু হিন্দু ভোট, যাদের ভোটার তালিকা থেকে অনেকেরই হাত পড়েনি, তাদের ভোটগুলো রয়ে গেছে। কিন্তু মুসলিম যে ভোটগুলো রয়েছে সেই ভোটগুলো কিন্তু ব্যাপক হারে বেড়েছে। তুমি কি ভোটারদেরকে এইভাবে চিহ্নিত করতে পারবে যে ওটা তৃণমূলের ভোটার? আমি বলছি এটা বিধায়ক বলছে, আমি তোমার আমার বিশ্লেষণে নয়, আমি বলছি এরকম বিধানসভায় পরিচিত মুখ তারা কথা বলছে। এবং আরও একজন বলছে বেলডাঙাতে, সেখানে তারও একই মতামত। সে বলছে এত পরিমাণে তাদের ভোটার লিস্ট থেকে নাম বাদ চলে গেছে, তাদের তো চিন্তা, মাথায় হাত পড়ে গেছে যে যেখানে গতবারে সেখানে 46,000 47,000 ভোটে লিড করেছিল, সেখানে অলরেডি ভোটে নাম বাদ চলে গেছে প্রায় 70 থেকে 72,000। এবার হচ্ছে কি, তুমি যে এলাকাগুলোর কথা বলছো, মুর্শিদাবাদ বেশিরভাগটাই মুসলিম অধ্যুষিত এলাকা, মুসলমান সম্প্রদায়ের মানুষজন রয়েছে। যে অংশ বাদ গেছে না, বাকি যে অংশটা রয়েছেন সেটাও তো সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ। কিন্তু তুমি এদিকে উত্তর কলকাতার দিকে তাকাও, উত্তর কলকাতায় প্রায় 4.5 লাখের কাছাকাছি বাদ চলে গেছে, বেশ ডিলিটেড হয়ে গেছে বা সাবজুডিস হয়ে আছে। এই 4 লাখ যে ভোট এই যে বাদ গেল, উত্তর কলকাতা প্রায় কাছাকাছি 7টা বিধানসভা রয়েছে। সেই 7টা বিধানসভায় যদি আমরা ভাগ করেও দেখি, গড়ে কিন্তু প্রায় 50 থেকে 60,000 বাদ গেছে। তাহলে 50 থেকে যদি 60,000 বাদ দেয়, আমার তো বলতে দ্বিধা নেই। আমি চৌরঙ্গী বিধানসভা যদি বলি,
আবার ওদিকে জোড়াসাঁকো বিধানসভা যদি বলি, তার মাঝামাঝি এন্টালি বিধানসভা, এগুলো দেখবে এদের ভোট মানে জেতার মার্জিন কিন্তু দেখবে 10 থেকে 12,000, 20,000 বা 25,000 এর ধারে কাছে সব ঘোরাফেরা করছে। কিন্তু এক একজন যে ভোটে জিতেছে তার ডবল সংখ্যক ভোটার লিস্ট থেকে নাম্বার চলে গেছে। এবার দেখো বড়বাজারের দিকে যদি ঢোকো, বড়বাজারে অবভিয়াসলি সেখানে অবাঙালি ভোটারের সংখ্যাটা অনেকটা বেশি, তাহলে সেখানে অবাঙালি ভোটারের একটা বড় মার্জিন বিজেপিতে চলে যেতে পারে। কিছু কিছু জায়গায় কিন্তু সুচারু, তুমি হয়তো এটা নিশ্চিত করে বলতে পারছো, কিন্তু অঙ্ক অন্য কথা বলছে। অঙ্ক কিন্তু বলছে যতটা সহজ লড়াই হওয়ার কথা অতটা সহজ লড়াই হবে না। আমরা যদি 2011 সালের আগেও যে কটা বিধানসভা যদি অ্যানালিসিস করি, সেখানে আমরা দেখব যে চতুর্মুখী লড়াই যখনই হয়েছে সেখানে শাসক দল বেনিফিট পেয়েছে, কারণ কংগ্রেস তার নিজের ভোট পেয়েছে, সিপিএম তা পেয়েছে। সেই সময় যদিও এই আইএসএফ বা হুমায়ুন কবিরের মতো দল ছিল না, কিন্তু তখন দেখেছি তখন কিন্তু দুটো দলের লড়ালো। বিজেপি তখন কোথায়? পশ্চিমবঙ্গে তখন বিজেপি কোথায়? কিন্তু এই দুটো লড়াই ছিল কংগ্রেস ভার্সেস সিপিএম। তার মানে কংগ্রেস যে ভোটটা কেটে নিল, সিপিএম তার সিপিএমের মতো যা করে ভোট এতদিন করে যে মেশিনারি, সেটা বলার অপেক্ষা নেই। কিন্তু এখন কিন্তু সিচুয়েশান কিন্তু সুচারু একেবারে অত্যন্ত গভীর এবং সংকট। তাতে মনে হচ্ছে যে বিজেপি 50 নেমে যাবে, তাহলে তৃণমূল তাহলে 240 আশা করা যাচ্ছে। 200-র ওপর আসন তৃণমূল কংগ্রেস পাওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। পৌর নির্বাচনে তুমি বলতে পারো কংগ্রেসের দু তিনটে আসন এবার আমি দেখতে পাচ্ছি। উত্তরবঙ্গে 2টো, দক্ষিণবঙ্গে হয়তো একটা আসন পাওয়ার একটা সম্ভাবনা। মালদা তো তৃণমূলে এই কংগ্রেসের একটা গড়, কিন্তু 12টা আসনের মধ্যে আমরা দেখেছি যে গতবারে তৃণমূল পেয়েছে এবং বিজেপি পেয়েছে। কংগ্রেস তো ওখান থেকে একটা আসন সাংগঠনিকভাবে খুব দুর্বল ছিল। তবে এবারে এটাও দেখতে হবে মৌসুম একটা ফ্যাক্টর, মৌসুম বেনজির নূর তার প্রত্যাবর্তন, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হচ্ছে মালদার রাজনীতিতে। এবং শুধু তাই নয়, অধীর চৌধুরীকে মুখ করে লড়াই করতে বলেছে কংগ্রেসকে, ফলে অধীর চৌধুরী একটা ফ্যাক্টর হবে, এটা তো তোমাকে মানতেই হবে। এবং ঈশা খান চৌধুরী তিনি কিন্তু সাংসদ হিসাবে যথেষ্ট কাজ করেছেন, ফলে তার লোকসভা কেন্দ্রের অন্তর্গত কয়েকটা বিধানসভাতে কংগ্রেস নির্ণায়ক ফল। এবং তোমাকে জানিয়ে রাখি যে এবারে কংগ্রেস যেহেতু একক লড়াই লড়ছে, তারা 43টা আসনকে মোটামুটি টার্গেট করেছে। নজর কারা আসন পাবেন তারা বলছে না, এই 43টা আসনে ভালো করে প্রচার করতে হবে 294টার মধ্যে। আচ্ছা সুচারু, তুমি তো হাওড়া ডোমজু সাকরাইল, এই সাকরাইলে তুমি 2021 থেকে 2025 এই সময়ের মধ্যে বহু ইস্যু হয়েছে। তুমি সিপিএমকে মিছিল, ছোট হোক 10 জন হোক 12 জন হোক, পাড়ায় মিছিল করতে দেখেছো? ইস্যু থেকে অনেক দূরে না, আমি বলছি কখনো দেখেছে যে ওরা মিছিল করে বিভিন্ন সময়? আমি করতে এখন কমে গেছে, তাও দেখা গেছে। আমি বলছি গত 5 বছরে দেখা গেছে। কংগ্রেসের মিছিল কি দেখেছো? না, একদম দেখা যায়। আমার কাশীপুর বেলগাছিয়া বিধানসভা কেন্দ্রে আমি বহু সময় দেখেছি, মানে আমার বাড়িটা তো যেহেতু রাস্তার উপরে, আমার বাড়ির সামনে দিয়ে বহুবার সিপিএমের মিছিল দেখেছি, এবং একবার না একাধিকবার দেখেছি। কিন্তু কংগ্রেসের মিছিল তো দেখা যায়নি। 294টা আসন, একটা দুটো নয়, 294টা আসনে প্রার্থী দিতে হবে কংগ্রেসকে। যেখানে একটা দুটো লোককে খুঁজে পাওয়া, বুথে বসে এজেন্ট বসবে, তাদের লোক খুঁজে পাওয়া যায় না, সেই কংগ্রেস কতটা ভোট টানতে পারবে? সারা বাংলায় যদি টোটাল যদি আমরা পার্সেন্টেজ অফ ভোট দেখি, আমি তো বলছি না যে কংগ্রেস, আমি বলছি কংগ্রেস 2 থেকে 3টে আসন বা বিধায়ক পাওয়ার মতো জায়গা আমি তো দেখতেই পাচ্ছি না। তুমি যদি মালদা উত্তরে বলো, মালদা উত্তর দক্ষিণ একটা বিজেপি একটা কংগ্রেসের, ঠিক আছে, সেই অনুযায়ী মালদা দক্ষিণে হচ্ছে ঈশা খান। মালদা দক্ষিণে আমি নিজে 2024 ইলেকশানে আমি গিয়েছিলাম লোকসভায়, সেই 24 লোকসভা নির্বাচন দেখেছি। তুলনামূলক বলা যেতে পারে, যেহেতু ওটা বরাবর একটা কংগ্রেসের একটা সেখানে বেল্ট রয়েছে, কারণ আজকে যারা তৃণমূল বা সিপিএম একটা সময় তারা তো কংগ্রেস করতো, পরবর্তীতে তারা পরিবর্তন। কিন্তু আমার চোখে কিন্তু কংগ্রেসের কোনো আসন আমি দেখতে পাচ্ছি না ভাই। তুমি যেটা বলছো হয়তো মৌসুম ফিরে এসছে, কিন্তু আজকে ঈশা খান চৌধুরী যে জিতেছেন তার আন্ডারে তো 7টা বিধানসভা আছে, সেখান থেকে তো একটা দুটো বিধানসভা থেকে 7টা বিধানসভায় লিড না নিলেও 4-5টা বিধানসভায় লিড নিয়েছেন বলেই তো সাংসদ হয়েছেন।
কিন্তু পরীক্ষিতটা তো আলাদা, সেটা দিল লোকসভা, এটা বিধানসভা। ওই মার্জিনগুলো ধরে রাখার জন্য এই মুহূর্তে কিন্তু কংগ্রেস ওখানে ব্যাপকভাবে খাটছে। এবার সেটা নির্বাচনী ফলাফলে কী হবে সেটা দেখার, কিন্তু কংগ্রেস এবারে শূন্যতা কাটানোর জন্য খুব মরিয়া। প্রকারান্তরে তুমি বলতে পারো সিপিএমকে আমি আবার শূন্যের জায়গাতেই ধরবো। কিন্তু আমার মনে হচ্ছে সিপিএম 1-2 আসন এবারে পেতে পারে, পাওয়ার উজ্জ্বল একটা সম্ভাবনা রয়েছে। এবং লড়াইটা যেহেতু এই এতগুলো ভোট কাটাকাটি, মানে যে ভোটগুলো ভর দুপুরবেলায় এই যারা আমার দাদু ঠাকুমারা দুপুরবেলায় চলে আসতো ভোট দিতে, তারা তো আর আসতে পারছে না, তাদের তো আসা পুরো পার্মানেন্টলি বন্ধ করে দিয়েছে। ফলে ওইখানে একটা মার্জিনের কাটাকাটি আছে। সিপিএমের নিজস্ব অস্বীকার করার কোনো জায়গা নেই, সিপিএমের আজও নিজস্ব কিছু পকেট ভোট রয়ে গেছে, সেটা কংগ্রেসের থেকে অনেক বেশি। এবার এই চতুর্মুখী লড়াইতে আমি কংগ্রেসকে যদি আমি নাও করি, কংগ্রেসের 1%, 2%, 4% অবধি ভোট আছে সারা বাংলা জুড়ে, একদম শিওর। কিন্তু যদি বিধানসভা কেন্দ্রিক ধরি, সেখানে তো বামেদের ভোটটা অনেক বেশি। সেখানে লড়াইটা কিন্তু বাম তোমার বিজেপি আর তৃণমূল। সেখানে যদি সিপিএম আর বিজেপি যদি মারামারি করে বা ভোট কাটাকাটি করে, তাহলে কিন্তু তৃণমূলে একটা উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। নাহলে কিন্তু আমার যা মনে হচ্ছে, আমি যা ভোটার লিস্টে দেখলাম, মানে এই টোটাল খসড়া ভোটার তালিকা, তাতে কিন্তু এমন জায়গায় যত মার্জিনে তৃণমূল কংগ্রেস জিতেছিল, সেই সমস্ত আসনে অনেক বেশি ভোট কিন্তু লিস্ট থেকে বেরিয়ে গেছে, যেগুলো সাবজুডিস হয়ে আছে। কিন্তু আমাদের আলোচনা অবশ্যই শেষ করতে হবে, কিন্তু তোমার কাছে আমার শেষ প্রশ্ন, সম্মুখ সমরে মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, একদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, একেবারে সম্মুখ সমরে 14ই মার্চ ব্রিগেডের ময়দানে, একদিকে ব্রিগেডের ময়দান, একদিকে এই ওয়াই চ্যানেল। তুমি এইটা কিভাবে বিশ্লেষণ? রাজনৈতিক ভোট উত্তাপ থাকবে, এবং অবশ্যই বিজেপি যে রথযাত্রা অর্গানাইজ করছে, 9টার ওপর রথ বেরিয়েছে, কোনোটাতে মিঠুন চক্রবর্তী আছেন, কোনোটাতে সুকান্ত মজুমদার আছেন, কোনোটাতে শ্রমিক ভট্টাচার্য আছেন, কোনোটাতে অগ্নিমিত্রা পাল আছেন, কোনোটাতে জ্যোতির্ময় সিং মাহাতো আছেন। রাজ্য বিজেপির সমস্ত রাজ্য কমিটির নেতারা তারা নেমে পড়েছেন এবং নিবিড় জনসংযোগ করছেন। তারা রথযাত্রার মাধ্যমে মানুষকে মনে করাচ্ছেন। কারণ তোমার মনে থাকবে 2021-এ জেপি নাড্ডা এরকম প্রচুর রথ, আমি নিজে গিয়েছিলাম জঙ্গলমহল, বিভিন্ন জায়গায়, এবং তাতে বিজেপি মনে করেছিল যে এই যে 77টা আসন এসেছিল, এই রথযাত্রার একটা এফেক্ট আছে। এবারও বিজেপি সেটা মনে করছে। রথযাত্রার শেষে ব্রিগেডে সভায় উজ্জীবিত করা ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফলে সেই ভাষণের দিকে নিশ্চয়ই সংবাদ মাধ্যমের ক্যামেরা তাক করা থাকবে, কারণ সেই মারফত সাধারণ মানুষের কাছে পৌঁছে যাবে। এবং অবশ্যই দেখতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রবিরোধী সুরকে কতটা চড়া করলেন। এই রাজনৈতিক ব্যাটেল ফিল্ডে তুমি যদি দেখো, সেই ব্যাটেল ফিল্ডে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় অনেক আগে থেকে নেমে পড়েছেন, ধর্নাটা অনেক আগে থেকে তিনি কিন্তু শুরু করে দিয়েছেন। ফলে 14 তারিখটা একটা ঘটনাবহুল দিন হবে, রাজনৈতিকভাবে ঘটনাবহুল দিন হবে। যে এখন দেখার কে কার বক্তব্য শুনে কাউন্টার দেবেন। আগেই কি সভামঞ্চে বক্তব্য রেখে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়, নাকি আগে নরেন্দ্র মোদী বলে নেবেন সেটা শুনে কাউন্টার দেবেন? আমরা নিশ্চয়ই নজর রাখব, এবং বাংলার রাজনীতি সেদিন তপ্ত হবে। অবশ্যই দুজনের কথাতে এসআইআর আসবে, এটা আশা রাখবো। অনুপ্রবেশ আসবে, কিন্তু ষষ্ঠীদা এই ইস্যুটা আসবে, মমতা বন্দ্যোপাধ্যায়তেও আসতে পারে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্যেও আসতে পারে। এবং অবশ্যই বাংলায় নারীদের নিরাপত্তার বিষয়টা, সেটাও কিন্তু একটা আলোচ্য বিষয়ে এদিনের ভাষণে আসতে পারে। ফলে একটা উজ্জীবিত করা ভাষণ দেবেন যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মমতা বন্দ্যোপাধ্যায় কি ছেড়ে কথা বলবে? তিনিও চেষ্টা করবেন একদম এমন ভোকাল টনিক দেওয়ার। তোমার মনে থাকবে 2021-এর বিধানসভা নির্বাচনে আমি অদ্ভুতভাবে দেখলাম, মানে সেইবারে আমাদের অ্যাসেসমেন্ট ছিল যে ভারতীয় জনতা পার্টি আসছেই 2021-এ, অ্যান্টি কনভিয়েন্সি হাওয়া। আমি মানে একটা বিজেপির ক্যাম্পেইন ট্রেলে যাচ্ছি, বিজেপির প্রচারগুলোতে যাচ্ছি, দেখতে পাচ্ছি একজন সাংবাদিক হিসাবে প্রচুর মানুষের সাড়া। মানে এই কালকেই হঠাৎ করে মমতা বন্দ্যোপাধ্যায় একটা মঞ্চে দাঁড়িয়ে বললেন, কাউকে বিশ্বাস করতে হবে না, কোনো কিছু দরকার নেই, 294টা কেন্দ্রে জানবেন একটাই প্রার্থী, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়। ব্যাস, খেলা হয়ে গেল। 21-এর ফলাফল যখন বেরোতে শুরু করলো, সকালবেলাটা 8টা থেকে 10টা, আমি নেতাজি ইন্ডোরের বাইরে লাইভ দিচ্ছিলাম। প্রথমে দেখলাম রেশিওটা এগিয়ে থাকার রেশিও ছিল 10টা আসনে বিজেপি এগিয়ে রয়েছে, 4টে আসনে তৃণমূল। একটু বেলা বাড়লো, 10:30 পৌনে 11টা হলো,
ঠিক উল্টোটা হয়ে গেল, 30টা আসনে এগিয়ে গেল তৃণমূল, 10টা আসনে এগিয়ে রয়েছে বিজেপি। তখনই বোঝা গেল যে যা হওয়ার, ফলাফল যা হওয়ার সেটা হয়ে গেছে। 77-এ বিজেপির রথ থেমে গেল। ফলে 14 তারিখে কতটা উজ্জীবিত করা ভাষণ দেন নরেন্দ্র মোদী এবং বাংলার মানুষকে কতটা উজ্জীবিত করতে পারেন, তার বক্তব্যে কতটা মোল্ড হতে পারে বাংলার মানুষ, সেটাও দেখতে হবে। তাকে মমতা বন্দ্যোপাধ্যায়কে তাহলে গ্রেগ চ্যাপেল? সেটা নিয়ে আমি বিশেষ করে মন্তব্যে যাব না, তবে এটুকুনি বলবো সেদিনটা খুব রাজনৈতিকভাবে ঘটনাবহুল দিন হতে চলেছে 14 তারিখটা। অবশ্যই আলোচনা আমরা পরবর্তীতে আবার করব, তবে অনেকগুলো বিষয় তো রয়ে যাচ্ছে যেগুলো না বললেই নয়। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়কে যারা চেনেন, যারা জানেন, তারা জানে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতি সেকেন্ডে কিন্তু যে গুগলি তিনি ছাড়েন, সেই গুগলিতে আচ্ছা আচ্ছা রথী মহারথীরা কিন্তু বেশ খানিকটা বেকায়দায় পড়ে যান। ঘটনাটা যদি 2006 সালে হয়, তারপরে 2011 এবং তারপরে 2016, তারপরে 2019, 2021, 2024, 2026। মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র নেত্রী, যখন যেখানে যে ধর্ণা তিনি করেছেন এবং যে উদ্দেশ্যে তিনি ধর্ণা করেছেন, সেই ধর্ণাই তাকে একেবারে ম্যাজিক ফিগারে পৌঁছে দিয়েছে। এবং 26-এর বিধানসভা নির্বাচনের আগে আবারও একটা ধর্ণা। তাহলে সেই বিগত দিনের ধর্ণাতে যেভাবে তিনি সাকসেস পেয়েছেন, 2026-এর সেই ধর্নায় 2026-এর এই হাই ভোল্টেজ নির্বাচনে তাকে কতটা সাকসেস এনে দিতে পারবে তার উত্তর তো সময় দেবে। তবে দুই যুযুধান শিবির, একদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, একদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক তাপ উত্তাপের মাঝেই ব্রিগেডের সমাবেশ থেকে প্রধানমন্ত্রী কি বলেন এবং তার পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেন, সেদিকেই নজর থাক বাংলার মানুষের। তবে আমরা আলোচনা, সমালোচনা, বিশ্লেষণের মধ্যে দিয়েই প্রতিবার আপনাদের সামনে আসব এবং অবশ্যই বলবো নিজের ভোট তো নিজে দেবেন। এসআইআর নিয়ে বেশি আতঙ্কিত হবেন না, কারণ পাশে মমতা বন্দ্যোপাধ্যায় যে রয়েছেন সেটা কিন্তু সংবিধানের শেষ কাঠগোড়া, সুপ্রিম কোর্ট থেকে কলকাতা স্ট্রিট কর্নারে মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন, আছেন এবং থাকবেন। তবে আলোচনা এখানেই শেষ করছি, আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সুচারু আর কিছু বলবে? অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং অ্যাকশন রিয়াকশন আপনাদের কেমন লাগছে, অনেকগুলো এপিসোড হয়ে গেছে, কেমন লাগছে অ্যাকশন রিয়াকশনে, আর কোন অ্যাকশন রিয়াকশন আপনারা চান, আপনারা সুচিন্তিত মতামত জানাবেন। অনেক ক্ষেত্রেই আপনাদের মতামত আমাদের এগেনস্টে যাচ্ছে, বিরুদ্ধে যাচ্ছে, কোনো অসুবিধে নেই, আপনারা মন খুলে মন্তব্য করতে পারেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর বেল আইকনে একবার প্রেস করে দেবেন।